সেই কখন থেকে এখানে দাঁড়িয়ে আছি, কিন্তু ওই পাখির কোনো দেখাই তো পাচ্ছি না। তবে কি এভাবেই সারা জীবন আমাকে রাজ্য ছেড়ে বাইরে থাকতে হবে? আমার যে বাইরে থাকতে একদম ভালো লাগে না। এভাবেই জলপরি পানির উপরে এসে কাঁদতে থাকে। আর তখনই সেখানে টুনি চলে আসে। একে জলপরি, তুমি কাঁদছো কেন? সেটা তোকে বলে কি হবে? তোরা পাখিরা খুব খারাপ, তোরা অনেক লোভী আর অনেক স্বার্থপর। কি বলছো এসব জলপরি? আমি তো কিছুই বুঝতে পারছি না। সত্যি করে বলো তো, কোন পাখি তোমার সাথে খারাপ ব্যবহার করেছে, যে পাখিদের তুমি এত খারাপ বলছো? তোদের মতো পাখিদের সাথে কথা বলতে আমার খুব ঘৃণা লাগছে, তাই আমি তোর সাথে কোনো কথা বলতে চাই না। কি এমন ঘটনা ঘটেছে যার কারণে তুমি পাখিদের ঘৃণা করছো? বলো না জলপরি, আমাকে সবটা বলো। আমি সব কথা শুনবো যদি তোমাকে কোনো সাহায্য করতে পারি। আর জলপরি, সব পাখি কিন্তু এক নয়, তুমি আমাকে একবার বিশ্বাস করে দেখতেই পারো। তোদের পাখিকে বিশ্বাস করেই আজ আমার এই অবস্থা। তবু তুই যখন শুনতে চাচ্ছিস তাই সবটা বলছি। কয়েকদিন আগে আমি ঘুরতে ঘুরতে তোদের বনের এই জায়গায় চলে আসি, আর এই বনটা দেখতে খুব সুন্দর লাগছিল, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। ইস, এই বনটা দেখতে কতই না সুন্দর। আমি যদি পাখি হতে পারতাম তাহলে এই বনের কোনো পাখিকে বিয়ে করে সংসার করতাম, এখানে সেখানে উড়ে বেড়াতাম। পাখিদের জীবন কতই না সুন্দর, আর আমাদের জীবন শুধু পানির নিচে ছাড়া আর কোথাও যেতে পারি না। এসব বলতেই দেখি আমার দিকে এক পাখি উড়ে আসছে। একে, এইদিকেই তো দেখছি ওই পাখিটা উড়ে আসছে। যাক বাবা, তাড়াতাড়ি পানিতে ডুব দেই। কি ব্যাপার, সুন্দরী জলপরীটা কোথায় গেল? এখানেই তো ছিল। ধুর, অনেক ইচ্ছে ছিল জলপরীকে কাছ থেকে দেখব, কিন্তু সেই ইচ্ছে আর পূরণ হলো না। আজ তাহলে গোসল করে বাড়িতে চলে যাই, আর কাল এই সময় নদীর পাড়ে এসে লুকিয়ে থাকবো, তাহলে এই জলপরীকে ভালোভাবে দেখতে পারবো। এভাবেই সেই দিন কেটে যায়। আর পরদিন আমি আবারও এখানে আসতেই দেখি নদীর পাড়ে একটি ফলের ঝুড়ি রাখা আছে। এ কি, এই ফলের ঝুড়িটা আবার এখানে কে রাখলো? কালকের ওই পাখিটা হয়তো আজ আমার জন্য ফলের ঝুড়ি রেখে গেছে। যাই হোক, ঝুড়িটা নিয়ে রাজ্যে চলে যাই। ইস, জলপরীর শরীরে কতই না গহনা। এভাবে ফলমূল দিয়ে জলপরীর সাথে বন্ধুত্ব করতে হবে, তাহলে একদিন জলপরী আমাকেও স্বর্ণ দিবে, আর তখন আমি এই বনের সব থেকে ধনী পাখি হয়ে যাব। মা, মা, দেখো পাখিদের বনের কত সুন্দর ফল এনেছি। মানে, তুই কিভাবে পাখিদের বনের ফল নিয়ে এসেছিস? মানে এক পাখি এই ফলগুলো নদীর ধারে আমার জন্য রেখে গেছে। পাখিটা অনেক ভালো মা, ভালো না হলে কি আর আমার জন্য ফল নিয়ে আসে? যতই ভালো হোক, তবুও তুই পাখিদের কাছ থেকে সাবধান থাকবি, কারণ পাখিরা সব সময় নিজের স্বার্থের জন্য অনেক কিছুই করতে পারে, আর তারা অনেক লোভীও হয়। মা, সব পাখি এক হয় না, এই পাখির মনে কোনো লোভ নেই। যাই হোক, তুমি কিছু ফল খেয়ে আমার জন্য রেখে দিও। আমি এখন বিশ্রাম করতে যাচ্ছি, বিশ্রাম করে এসে ফল খাবো। এরপর আমি বিশ্রাম করতে চলে যাই। এভাবেই সেই দিনও কেটে যায়। আর পরদিন আমি আবারও এখানে চলে আসি। আজ আর ওই পাখিকে দেখে পালিয়ে যাব না, আজ তো ওর সাথে বন্ধুত্ব করব। কেন জানি পাখিটার সাথে মন খুলে কথা বলতে খুব ইচ্ছে করছে। তুমি এসেছো, আমি আরো তোমার জন্য অপেক্ষা করছিলাম। আজ হঠাৎ তুমি আমার জন্য অপেক্ষা করছো কেন? প্রতিদিন তো দেখি আমাকে দেখে পালিয়ে যাও। আমার মা সব সময় বলতো পাখিদের কাছ থেকে যেন দূরে থাকি, কারণ পাখিরা অনেক লোভী হয়। তাই আর কি, তোমাকে দেখে পালিয়ে যেতাম। কিন্তু কেন জানি কালকে তুমি আমাকে ফল দেওয়ার পর থেকে মনে হচ্ছে তুমি অনেক ভালো পাখি। আর তাই তুমি আজ আমার সাথে বন্ধুত্ব করতে এসেছো, তাই না? আর আমারও মনে হচ্ছে তুমি আজও এখানে আসবে, তাই আজকে আমি তোমার জন্য অনেকগুলো ফুল নিয়ে এসেছি। এই নাও তোমার ফুল। তখনই আমাদের ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়। এরপর থেকে আমরা প্রতিদিন নদীর পাড়ে দেখা করতে থাকি, আর এভাবে আমাদের বন্ধুত্ব থেকে প্রেম শুরু হয়।
কবুতর, কি হয়েছে তোমার? তুমি এভাবে মন খারাপ করে বসে আছো কেন? কি আর বলবো জলপরি, তোমাকে সময় দিতে এসে আমি 2 দিন কাজে যেতে পারিনি, আর তাই মালিক বলেছে আর কোনো দিন যেন কাজে না যাই। এখন তুমি বলো, মালিকের কাজে না গেলে আমি কি খেয়ে থাকবো? আজ তো না খেয়েই চলে এসেছি। এসব নিয়ে তুমি চিন্তা করছো? দাঁড়াও, এক্ষুনি আমি তোমার টাকার ব্যবস্থা করে দিচ্ছি। এই নাও কিছু স্বর্ণমুদ্রা। এই স্বর্ণমুদ্রা বিক্রি করলে তুমি অনেক টাকা পাবে। তোমাকে আর মালিকের কাজে যেতে হবে না। আচ্ছা ঠিক আছে জলপরি। আচ্ছা জলপরি, তুমি কিভাবে আমাকে স্বর্ণমুদ্রার কলস দিলে? মা এই কথা কাউকে বলতে নিষেধ করেছে, কিন্তু তুমি আমার প্রেমিক, তাই আমি তোমাকে সবটা বলছি। আমার হাতে যে আংটিটা দেখতে পাচ্ছ, এই আংটিটা স্পর্শ করে মনে মনে তুমি যা চাইবে তাই এই আংটি তোমাকে দিবে, কারণ এই আংটিটা হলো একটা জাদুর আংটি। ও তাই নাকি? তাহলে তো আমাদের কোনো চিন্তা নেই। এই আংটির সাহায্যে তুমি তোমার রূপ পরিবর্তন করবে, আর তারপর আমরা বিয়ে করে এক পর্যায়ে সংসার করব। আমারও তোমাকে বিয়ে করার খুব ইচ্ছে, কিন্তু এই আংটি যে রূপ পরিবর্তন করে দিতে পারবে না। তাই নাকি? তাহলে তুমি কোনো তান্ত্রিক বাবাকে এখানে নিয়ে এসো, তার কাছ থেকে তুমি তোমার রূপ পরিবর্তন করে নিবে। তা তোমার হাতের আংটিটা আমাকে দাও তো। এই তো স্বর্ণমুদ্রার কলস পেয়েছি, আমার স্বপ্ন পূরণ হয়েছে। এই জলপরি, তুই এখন পানির নিচে চলে যা। আমি তোর সাথে আর দেখা করতে আসবো না, কারণ আমার যা পাওয়ার তা তো আমি পেয়ে গেছি। না না কবুতর, তুমি আমাকে আমার আংটি ফিরিয়ে দিয়ে যাও। এই আংটি ছাড়াতে আমি আমাদের কাজে ফিরতে পারবো না। যেও না কবুতর, যেও না। মা ঠিক বলেছিল, পাখিরা খুব স্বার্থপর আর লোভী হয়। আজ মায়ের কথা না শুনে আমার জাদুর আংটিটা হারাতে হলো। এরপর কাঁদতে কাঁদতে আমি আমাদের রাজ্যে চলে যাই, আর আমার মাকে সব কথা খুলে বলি, আর মা সব শুনে আমার ওপর খুব রেগে যায়। তোকে বারবার বলেছি পাখিদের কাছে থেকে দূরে থাকতে, তুই আমার কোনো কথাই শুনিসনি। পাখিকে জাদুর আংটিটা দিয়ে দিয়েছিস। তুই ভালো করে জানিস যে জাদুর আংটি ছাড়া আমাদের রাজ্যে কোনো জলপরি থাকতে পারে না, কারণ ওই আংটি আমাদের রাজ্যের পরিচয়। তাই তুই যতদিন না ওই আংটি আনতে পারিস ততদিন এই রাজ্যে প্রবেশ করবি না। আর যদি প্রবেশ করিস তাহলে অন্য জলপরীর হাতে তোকে মরতে হবে। না মা, আমি মরতে চাই না। যেভাবেই হোক আমি ওই আংটি নিয়ে তবেই রাজ্যে প্রবেশ করব। তারপর আমি রাজ্য থেকে বেরিয়ে আসি, আর তখন থেকে প্রতিদিন এখানে এসে ওই পাখির জন্য অপেক্ষা করতে থাকি, যদি একবার আমার কথা ভেবে আমার সাথে দেখা করতে আসে। তার মানে কবুতর তোমার জাদুর আংটির সাহায্যে এত ধনী হয়েছে? সে তো সবসময় গাড়ি নিয়ে ঘুরে বেড়ায়, আর তোমার সাথে দেখা করতে আসলে যদি তুমি আংটিটা কেড়ে নাও, তাই তো আর এখানে আসে না। তোমার সাথে কবুতর অনেক অন্যায় করেছে, চিন্তা করো না, আমি তোমাকে ওই আংটি ফিরিয়ে দিব। সত্যি বলছো? তুমি আমার আংটি ফিরিয়ে দিবে? হ্যাঁ পরি, আমি সত্যি বলছি। এরপর টুনি কলসে পানি নিয়ে বাড়িতে চলে আসে, আর জলপরি পানিতে ডুব দিয়ে পানির নিচে চলে যায়। হে কি টুনি, তুমি সেই কখন নদীতে পানি আনতে গেছো, আর এখন বাড়ি ফেরার সময় হলো? এরপর টুনি টোনাকে সমস্ত ঘটনা খুলে বলে। শয়তান কবুতর তো ভারী অন্যায় করেছে জলপরীর সাথে, তাই তো বলি হঠাৎ করে এত ধনী হলো কিভাবে। আচ্ছা টুনি, এবার তাহলে শোনো, আজ কবুতর আমাকে বলেছে তার নাকি একটা কাজের পাখি লাগবে। কয়েকদিন পর নাকি শহরের মেয়েকে বিয়ে করবে, তাই বাড়িঘর ভালো করে পরিষ্কার করতে হবে, আর তাই তুমি কাজের পাখি হয়ে ওর বাড়িতে যাও। টোনা, তুমি তো ভালো বুদ্ধি দিয়েছো, কাজের মাধ্যমে ওই আংটিটা চুরি করতে হবে। ঠিক আছে, তুমি তাহলে খাবার খেয়ে নাও, আর আমি এক্ষুনি কবুতরের বাড়িতে যাচ্ছি। কবুতর দাদা, ও কবুতর দাদা, তুমি নাকি কাজের পাখিকে ডেকেছো, তাই আমি কাজ করতে এলাম। এই তোর এত বড় সাহস, আমার নাম ধরে ডাকছিস? জানিস এখন আমি কত বড় ধনী পাখি? আমাকে সবাই স্যার বলে ডাকে।
তাই তুইও স্যার বলে ডাকবি। জি স্যার, ঠিক আছে। এবার আমাকে বিরক্ত না করে কাজ কর। আর শোন, আমার ঘরে কখনোই ঢুকবি না, বুঝেছিস? জি স্যার, বুঝেছি। আমি তোমার বাড়ির একটা কাজও করব না। তুমি এখানে মদ খাও আর আমি সেই সুযোগে আমার উদ্দেশ্যটা সফল করি। এ কথা বলে টুনি তাড়াতাড়ি করে কবুতরের ঘরে ঢুকে পড়ে আর টেবিলের ওপর থেকে জাদুর আংটিটা নিয়ে জানালা দিয়ে বাইরে বেরিয়ে আসে এবং খুব জোরে জোরে উড়ে নদীর পাড়ে চলে যায়। জলপরি, জলপরি, জলপরি কোথায় তুমি? তোমার আংটি এনেছি জলপরি, জলপরি। তুমি এনেছো? আমার আংটি এনেছো? দাও, দাও দেখি। তোমাকে অনেক ধন্যবাদ। আজ তোমার জন্যই আমি আবার আমার রাজ্যে ফিরে যেতে পারবো। সত্যি তুমি প্রমাণ করে দিলে যে সব পাখিরা খারাপ হয় না। বলো তুমি আমার কাছে কি চাও? আমি তোমার কাছে কিছুই চাই না জলপরি, শুধু চাই তুমি তোমার রাজ্যে গিয়ে সুখে শান্তিতে থাকো। তুমি আমার এত বড় উপকার করেছো, তাই কিছু হলেও তোমাকে নিতে হবে, নয়তো আমার খুব খারাপ লাগবে। এই নাও জাদুর সাবান। এই সাবান যেখানে পুঁতে দিবে সেখানে অনেক সাবান গাছ হবে, আর সেই সাবান গাছে সোনার সাবান ধরবে। এখন কবুতরকে শাস্তি দিয়ে আমি এখান থেকে চলে যাব। এরপর জলপরি তার জাদু শক্তি দিয়ে কবুতরের বাড়ি গাড়ি সব অদৃশ্য করে দেয় এবং সে সেখান থেকে চলে যায়। আর টনি সাবানটা নিয়ে তার বাড়িতে চলে আসে। অন্যদিকে এ কি, আমার বাড়ি কোথায় গেল? নিশ্চয়ই ওই জলপরি এসব করেছে। তোকে আমি ছাড়বো না জলপরি, ছাড়বো না। পার্বতীপুর বনে চাষ হলো এক নতুন সবজি, যে সবজির স্বাদ মন কেড়ে নিল পার্বতীপুর বনবাসীদের। আর এজন্য পার্বতীপুর বনবাসীরা তাদের চাষ করা নতুন সবজি তাদের বনের পাখিদের ছাড়া অন্য কারো কাছে বিক্রি করছে না। এই নিন দাদা আপনার চা। শোন টুনি, শুনতে পেলাম পার্বতীপুর বনে নাকি এক নতুন সবজির চাষ হয়েছে। ওই সবজি নাকি ওই বনবাসীরা বাইরের বনে বিক্রি করছে না। আর ওই সবজির এত স্বাদের কথা শুনে আমার ভীষণ ভাবে নতুন সবজি খেতে ইচ্ছে করছে। তাই তুই এক্ষুনি কালু পালোয়ানের কাছে যা আর ওকে নিয়ে ওই বনে চলে যা আর আমার জন্য নতুন সবজি নিয়ে আয়। ঠিক আছে গো দাদা, এক্ষুনি যাচ্ছি। তোরা তোদের নতুন সবজি অন্য বনে বিক্রি করবি না, তাই না? তাহলে এবার দেখ আমাদের কালু পালোয়ান তোদের থেকে কিভাবে নতুন সবজি কেড়ে নেয়। হা 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 হা। কালু দাদা, ও কালু দাদা, শুনতে পাচ্ছো? আরে টুনি, তুই এত সকাল সকাল আমার বাড়িতে কেন এসেছিস? এরপর টুনি কালুকে সব কথা খুলে বলে। ঠিক আছে, মোড়ল বাবু যখন বলেছে তাহলে তো সেখানে আমাকে যেতেই হবে। তুই একটু অপেক্ষা কর টুনি, আমি এক্ষুনি খাবার খেয়ে নেই। কাকুলি, এই কাকুলি, এখনো রান্না শেষ হয়নি নাকি? তাড়াতাড়ি খাবার নিয়ে এসো। আর একটু অপেক্ষা করো কালু, আমার রান্না করা এখনো শেষ হয়নি। তুমি খাও তোমার রান্না, আমি খাবোই না। চলে আয় টুনি। আরে যাও যাও, রান্না করতে সময় লাগে না বুঝি? এই টুনি, আমার যে বড্ড খিদে পেয়েছে, আমি যে মোটেও খিদের জ্বালা সহ্য করতে পারি না। আরে ওই তো একটা বাড়ি দেখা যাচ্ছে, যাই ওই বাড়িতে গিয়ে পেট ভরে খাবার খাই। কিন্তু কালু দাদা, তুমি তো তাদের কাছে খুবই অপরিচিত, আর এজন্য যদি ওরা তোমাকে খাবার খেতে না দেয়, এর থেকে ভালো হবে আর একটু পথ চলো, তাহলে হয়তো কোনো খাবারের হোটেল পেয়ে যাব, আর তখন না হয়। না না, আমি এক্ষুনি খাবার চাই চাই। আমি হলাম কালু পালোয়ান, তাই অন্যের থেকে কিভাবে খাবার কেড়ে নিতে হয় তা আমি খুব ভালো করে জানি। এ কথা বলে কালু একটা কাঠ হাতে নেয় আর তাড়াহুড়ো করে সেই বাড়িটার দিকে চলে যায়। না জানি বাবা, কালু দাদা এ কোন অঘটন ঘটাতে যাচ্ছে। আমি বরং ওই গাছটার আড়ালে গিয়ে লুকিয়ে পড়ি। এই তো কতগুলো খাবার। এই যে শুনছিস, তোদের এই খাবারগুলো আমাকে খেতে দে, আমার অনেক খিদে পেয়েছে।
কে কে আপনি? বলা নেই কওয়া নেই, আমাদের ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে আবার জোর গলায় খাবার চাচ্ছেন। আপনার সাহস তো কম নয়। হ্যাঁ হ্যাঁ, আমার অনেক সাহস। এখন বাঁচতে চাইলে আমাকে খেতে দে, তা না হলে তা না হলে কি? হ্যাঁ, তা না হলে কি? বুঝেছি, আপনার মাথায় সমস্যা আছে। এক্ষুনি আপনাকে পাগলাগারদে পাঠাতে হবে। এই তোরা কে কোথায় আছিস? এক্ষুনি আমার বাড়িতে আয়। আমার বাড়িতে যে পাগল এসেছে। এ কথা বলে তোতা চিৎকার করতে থাকে, আর তোতার চিৎকার শুনে আশেপাশের সবাই লাঠি নিয়ে চলে আসে। ওরে বাবা রে, মরে গেলাম রে, মরে গেলাম। আমার খাবার খাওয়ার ইচ্ছে মিটে গেছে। আমি আর খাবার চাই না, চাই না। কি হলো কালু দাদা, তোমার শক্তির জোরে খাবার খেতে পারলে না বুঝি? হ্যাঁ রে টুনি, আমি মনে হয় মোরলবাবুর দেয়া কাজটা করতে পারবো না। কারণ আমি কালু পালোয়ান হলেও আমি যে একসাথে এত জনের সাথে লড়তে পারবো না। চল টুনি, আমরা ফিরে যাই। না কালু দাদা, আমাদেরকে যে নতুন সবজি নিয়ে ঈগল দাদার কাছে ফিরতেই হবে। তা না হলে যে ঈগল দাদা আমাদেরকে কঠিন শাস্তি দিবে। কিন্তু আমরা যে পুরো বনবাসীর সাথে লড়াই করে নতুন সবজি নিয়ে আসতে পারবো না। শোনো কালু দাদা, শুধু শরীরের শক্তি দিয়ে সবকিছু জয় করা যায় না। বুদ্ধি সর্বশ্রেষ্ঠ হাতিয়ার। সঠিক সময়ে বুদ্ধির খেল তুমি দেখতে পারবে, বুঝলে? আচ্ছা ঠিক আছে, তবে চল দেখি তোর বুদ্ধির কেমন পাওয়ার। এরপর কালু ও টুনি পার্বতীপুর বনে চলে যায়, আর কিছু দূর যাওয়ার পর তারা বেশ কয়েকটা বাড়ি দেখতে পায়। এই টুনি, তুই তো বলিস তোর নাকি অনেক বুদ্ধি, তাহলে তোর বুদ্ধি দিয়ে আমাকে একটু খাবারের ব্যবস্থা করে দে না রে। আমি যে আর না খেয়ে থাকতে পারছি না। ঠিক আছে, তবে এবার দেখো আমার বুদ্ধির খেল। বাড়িতে কেউ আছো? একটু বাইরে এসো না। এ কি, তোমরা কারা? তোমাদেরকে দেখে তো আমাদের বনের কেউ বলে মনে হচ্ছে না। আমরা পাশের বন থেকে একটা বিশেষ কাজেই বনে এসেছি। আমাদের দুজনের অনেক খিদে পেয়েছে, কিন্তু আমরা তোমাদের কাছে খাবার চাইতে আসিনি। এই পাথরটা দিয়ে আমি খাবার বানিয়ে নিতে পারবো, কিন্তু রান্না করার জন্য যদি একটু আগুন আর একটা পাতিল দিতেন তাহলে অনেক উপকার হতো। পাথরের খাবার তা আবার হয় নাকি? হ্যাঁ গো দিদি, পাথর দিয়েও খাবার রান্না করা যায়। তোমরা এবার নিজের চোখে দেখতে পারবে। তবে আমাকে একটু আগুন আর একটা পাতিল যদি দিতেন। ঠিক আছে, এক্ষুনি দিচ্ছি। কি হলো, বানাও দেখি তোমার পাথরের খাবার। হ্যাঁ গো দাদা, বানাচ্ছি। কিন্তু এতে যদি কয়েকটা আলু দেয়া যেত তাহলে খেতে অনেক মজা লাগতো। হবে নাকি কয়েকটা আলু? আচ্ছা দাদা, শুনতে পেলাম আপনাদের বনে নাকি নতুন সবজি চাষ হয়, আর সেই সবজি খেতে নাকি ভারী মজা। একদম ঠিক শুনেছো, তবে আমরা আমাদের নতুন সবজি বাইরের কাউকে দিতে পারবো না, তাই নতুন সবজির কথা না বলাই ভালো। এই নাও তোমার আলু, নাও এখন বানাও দেখি পাথরের খাবার। আহ, সে কি গ্রান গো খাবারের। এতে যদি একটু চাল দেয়া যেত তাহলে তো ওই স্বাদ মুখে লেগে থাকতো। দাও গো গিন্নি দাও, এই মেয়েটা যা চাইছে তাই দাও। তবুও আজ আমি পাথরের রান্না দেখবো। আর একটু ডাল হলে, একটু কুমড়ো। যাক বাবা, সব দেয়া শেষ। এখন শুধু একটু লবণ দিলে হয়ে যাবে আমার পাথরের রান্না। এই নাও লবণ। দেখলে তো গিন্নি, পাথরের খাবারের কত ঘ্রাণ বের হয়েছে। এই মেয়ে, তোমার পাথরের খাবার আমাদেরকে একটু খেতে দিবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, কেন দিব না। আপনারা সবাই প্লেট নিয়ে আসুন, আমি এক্ষুনি আপনাদেরকে খাবার বেড়ে দিচ্ছি। কালু দাদা, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? এসো, খাবে এসো। কি গো দাদা, কেমন লাগলো আমার বানানো পাথরের খাবার? খুবই অসাধারণ খেতে। এই খাবার তো আমাদের নতুন সবজিকেও হার মানিয়ে দিবে। আমরা তোমাদেরকে এত স্বাদের একটা খাবার খাওয়ালাম, এর বিনিময়ে আমাদেরকে আপনাদের সেই নতুন সবজি দিন না। আমরাও দেখি আপনাদের নতুন সবজির স্বাদ কেমন। তোমরা তো অনেক বড় একটা আবদার করে ফেললে। আমি তোমাদেরকে নতুন সবজি দিতে পারি, কিন্তু এই কথা যেন এই বনের কেউ জানতে না পারে,
তাহলে যে আমাদেরকে বনবাসী বন থেকে তাড়িয়ে দিবে। আচ্ছা ঠিক আছে। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, এ কথা আমরা কাউকে বলবো না। এরপর কবুতর টুনি ও কালুকে নতুন সবজি লাল রঙের ফুলকপি 3টি এনে দেয়। কি গো কালু দাদা, এবার বুঝলে তো আমার কত বুদ্ধি? হ্যাঁ রে টুনি, তুই সত্যি বুদ্ধিমতী, আর তুই ঠিক কথাই বলেছিলি। শক্তি দিয়ে সবকিছু হয় না, অনেক সময় বুদ্ধিরও দরকার হয়। এরপর টুনি ও কালু নতুন সবজি নিয়ে মোড়ল বাবুর কাছে চলে যায়, আর নতুন সবজি খেয়ে মোড়ল বাবু অনেক খুশি হয়ে যায়। চল রে মা, আমরা এখন পাশের বনে চলে যাই, চল মা। আচ্ছা মা, তুমি তো নিজের ইচ্ছায় এই বন ছেড়ে পাশের বনে চলে যাচ্ছ, তাহলে এভাবে কেন কাঁদছো বলো তো? তোকে আমি কি করে বলবো রে মা, এই বাড়ি ভিটেটা যে আমি রিন্দারের কাছে বিক্রি করে দিয়েছি, আর এতদিন এই বাড়িতে থেকে যে এই বাড়ির উপর আমার মায়া জন্মে গেছে, আর তাই একটু কষ্ট লাগছে। কি হলো মা, বলো না, তুমি এভাবে কাঁদছো কেন? তেমন কিছু না রে মা, চল, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। এরপর টুনি ও টুকি তাদের ঘরবাড়ি ছেড়ে পাশের বনে চলে যায়। আর সেখানে গিয়ে কয়েকজন পাখিকে ভিড় জমাতে দেখতে পায়। ওই দেখো মা, ওখানে সবাই কেমন ভিড় করে দাঁড়িয়ে আছে, আর ওদেরকে দেখে অনেকটা চিন্তিত মনে হচ্ছে। সেটা তো আমিও দেখতে পাচ্ছি রে মা, চল তো গিয়ে দেখি তারা কোনো বিপদে পড়েছে কিনা। পিপাসায় যে আমার গলাটা শুকিয়ে যাচ্ছে, ওরে তোরা কেউ আমাকে একটু পানি পান করা, তা না হলে যে আমি গলা শুকিয়ে মরে যাব। আমাদেরও অনেক পিপাসা পেয়েছে বুড়িমা, কিন্তু আমাদের যে কিছু করার নেই, কেননা এই বনে কাল থেকে কোথাও পানি পাওয়া যাচ্ছে না। এবার মনে হয় আমরা বনবাসীরা পানি পান করতে না পেরে মরেই যাব। আহারে, এদের সবার অনেক পানি পিপাসা পেয়েছে, কিন্তু এরা কোথাও পানি পাচ্ছে না। আমার কাছে তো 2 বোতল পানি আছে, আমি বরং পানির বোতল দুটো এদেরকে দিয়ে দেই। এই নাও পানি। টুনির হাতে পানির বোতল দেখে তাড়াহুড়ো করে তারা টুনির হাত থেকে পানির বোতল দুটো নেয় আর তৃপ্তি করে পানি পান করে। তোকে অনেক ধন্যবাদ রে মা, তুই সঠিক সময়ে পানি নিয়ে না এলে হয়তো আমরা আজ মরেই যেতাম। তা তোকে তো চিনতে পারছি না, কে তুই বল তো? আমার নাম হলো টুনি, আর আমি পাশের বন থেকে এসেছি, আর আমার যে থাকার মতো কোনো ঘর নেই, আর তাই এই বনে চলে এলাম, আর এখানে থেকে কোনো একটা কাজ করে থাকার মতো একটা ঘর বানিয়ে নিব। সে কি রে মা, তোর থাকার মতো ঘর নেই? তাহলে তুই এই ছোট মেয়েটাকে নিয়ে কিভাবে থাকবি? তুই বরং আমার সাথে আমার বাড়িতে চল, আর যতদিন না নিজের একটা ঘর বানাতে পারবি ততদিন এই বুড়িমার কাছেই থাকবি, বুঝেছিস? ঠিক বলেছো বুড়িমা, যে আমাদের এত বড় একটা উপকার করলো, তার বিপদে অবশ্যই তার পাশে থাকা দরকার। এরপর টুনি ও টুকি মিনু বুড়ির বাড়িতে চলে যায়, আর এভাবে দেখতে দেখতে দিন পেরিয়ে রাত হয়ে যায়। মা, ও মা, তুমি তো পানির বোতল দুটো ওদেরকে দিয়ে দিলে, এখন যে আমার অনেক পানি পান করতে ইচ্ছে করছে, আমাকে পানি দাও না মা, আমাকে পানি দাও। এত রাতে আমি পানি কোথায় পাবো? বুড়িমাকেও তো বাড়িতে দেখতে পাচ্ছি না, বুড়িমা থাকলে হয়তো তাকে রেখে আমি পানির সন্ধানে যেতে পারতাম। এত রাতে তোকে আর পানির সন্ধানে যেতে হবে না রে মা, এই দেখ, আমি কালুর পানির দোকান থেকে একটা পানির বোতল কিনে নিয়ে এসেছি। কিন্তু বুড়িমা, তোমরা তো বলেছিলে এই বনের কোথাও নাকি পানি খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে কালু দাদা এত পানি পেলো কোথা থেকে? বুড়িমা, ও বুড়িমা, কালকে আমি এই কালু দাদার সাথে দেখা করতে চাই, তুমি আমাকে নিয়ে একটু কালু দাদার কাছে যেতে পারবে? ঠিক আছে রে, কাল সকালে তোকে কালুর কাছে নিয়ে যাব। এরপর দেখতে দেখতে সেই রাত কেটে যায়। আর পরের দিন সকালে মিনু বুড়ি টুনিকে নিয়ে কালুর বাড়িতে চলে যায়।
জানো কাকুলি, আজকে আমাদের পানির বোতল বিক্রি করার ব্যবসা বেশ ভালো চলেছে। এবার তো আমরা ছাগল ছানার জন্য ধনী হয়ে যাব, ধনী হয়ে যাব। হা 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 হা। তাই নাকি গো? যার জন্য তুমি এতগুলো টাকা ইনকাম করছো তাকে তো একবার দেখতে হবে। চলো না, আজকে আমাকে তোমার সাথে নিয়ে চলো। ঠিক আছে, তবে চলো আমার সাথে। আমার ঠিক সন্দেহ হয়েছিল যে বনের কোথাও পানি পাওয়া যাচ্ছে না, সেই বনে কালু দাদা এত পানির বোতল কোথায় পাচ্ছে। এসো বুড়িমা, আমরা কালু দাদাকে ফলো করি। এরপর কালু ও কাকলি ছাগলছানার কাছে যাওয়ার জন্য বের হয়। এদিকে টুনি ও মিনু বুড়ি তাদেরকে ফলো করে তাদের পেছন পেছন চলে যায়। আর কিছুক্ষণ পর কালু ও কাকলি একটা বরফের গুহার কাছে চলে আসে। এ কি বুড়িমা, ওরা তো বরফের গুহার ভিতর চলে গেল। আর এই গুহার ভিতরে প্রবেশ করলে তো অনেক ঠান্ডা লাগবে। এখন আমরা কালু দাদা আর কাকুলি দিদিকে কি করে ফলো করব? হে নে মা, তুই বরং এই চাদরটা পরে বরফের গুহার ভিতরে চলে যা, আর গিয়ে দেখ কালু আমাদের বনে বিশুদ্ধ পানি দিচ্ছে কিনা। এরপর টুনি শরীরে চাদর জড়িয়ে গুহার ভেতরে চলে যায়। তুই যতই চিৎকার করিস না কেন, আমি যে তোকে এখান থেকে বের করতে পারবো না। তুই এই বরফের গুহায় আছিস জন্য আমরা বাইরে গিয়ে অনেক টাকা ইনকাম করছি। হা 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 হা। এসব তুমি কি বলছো কালু দাদা? আমি কিন্তু তোমার সব কথা শুনেছি। তুমি এক্ষুনি এই ছাগলছানাকে ছেড়ে দাও, তা না হলে আমি এক্ষুনি গিয়ে বনের সবাইকে তোমার অন্যায়ের কথা বলে দিব। এ কি, কে তুই? তুই আগে আমার পুরো কথাটা শোন, এরপর যা করার তাই করিস। এরপর কালু টুনিকে সব কথা খুলে বলে। আমি একদিন এক বোতল পানি নিয়ে জঙ্গলের ভেতর দিয়ে বাড়ি ফিরছিলাম, আর তখনই এক সাধু বাবার সাথে আমার দেখা হয়। শোন রে বাবা, আমার ছাগল ছানার অনেক পানি পিপাসা পেয়েছে। তুই কি আমার ছাগল ছানাকে একটু পানি পান করাবি? হ্যাঁ গো বাবা, কিন্তু আমার কাছে যে এই এক বোতলই পানি আছে। কোনো ব্যাপার নয়, তোর কাছে যেটুকু পানি আছে সেটুকুই দিয়ে দে। আর যখনই আমি সেই ছাগলছানাকে পানি পান করাই, ঠিক তখনই সাধু বাবা আমাকে আশীর্বাদ দেয় আর বলতে থাকে, এই জঙ্গলের পাশে থাকা গুহাটা বরফের গুহা হয়ে গেছে, আর সেই বরফের গুহার ভিতরে আমার এই ছাগলছানাকে তোকে পালতে হবে। আর এই ছাগলছানাকে গুহার বাইরে নিয়ে এলে বরফের গুহা মাটির গুহায় পরিণত হবে। আর সেই গুহায় একবার মাটির গুহায় পরিণত হলে তোর স্ত্রীর উপর অভিশাপ লাগবে, তোর স্ত্রী মরে যাবে। এই কথা বলে সেই সাধু বাবা অদৃশ্য হয়ে যায়। আর এরপর আমি আমার স্ত্রী মরে যাওয়ার ভয়ে এই ছাগল ছানাকে এই গুহার ভিতরে নিয়ে আসি, আর সাথে সাথে এই গুহা বরফের গুহায় পরিণত হয়। আর সেই বরফ গলিয়ে সেই পানি বোতলে নিয়ে আমি বনের পাখিদের কাছে পানি বিক্রি করি। যেভাবেই হোক না কেন, এই ছাগলছানাকে এক্ষুনি বরফের গুহা থেকে বের করতে হবে। দেখতে পাচ্ছ না, এই বরফের গুহায় থেকে ছাগলছানার শরীর ঠান্ডায় কাঁপছে। কিছুদিন এই ঠান্ডার ভিতরে থাকলে তো ছাগলছানাটা মরেই যাবে। না না, তুই একে বাইরে বের করিস না, তা না হলে যে আমার স্ত্রী মরে যাবে। এরপর টুনি কালুর কোনো কথা না শুনে ছাগলছানাকে বাইরে বের করে আনে। আর তখনই ছাগলছানা বলতে থাকে, তোমাকে অনেক ধন্যবাদ টুনি পাখি, তোমার জন্য আমি সাধু বাবার করা বশ থেকে মুক্তি পেলাম, আর এই ঠান্ডা থেকে রক্ষা পেলাম। এ কি ছাগলছানা, তুমি কথা বলতে পারো নাকি? হ্যাঁ টুনি, আমি হলাম এক জাদু জানা ছাগলছানা। আর সাধু বাবা অনেকবার আমার কাছ থেকে আমার জাদু শক্তি চেয়েছিল, কিন্তু আমি দিতে চাইনি বলে আমাকে বশ করে রেখেছিল, যাতে আমি কোনো কথা বলতে না পারি। যাক বাবা, তাহলে আমার কাকুলি মরে যাবে না, এখন একটু শান্তিতে ঘুমোতে পারবো। তুমি আমাকে মুক্ত করে দিয়েছো টুনি, তাই আমি তোমাকে একটা ঘর উপহার দিতে চাই, কারণ আমি জানি তোমার কোনো ঘর নেই। এরপর ছাগলছানা টুনিকে একটা ঘর উপহার দেয় আর সেখান থেকে অদৃশ্য হয়ে যায়।